This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। অনেক দিন পর আবার দুই শেয়ানে নিয়ে হাজির হলো। এক শেয়ানা আমার পাশেই বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন, প্রসূন গুপ্ত। আর এক শেয়ানা আমি, প্রবীর বিশ্বাস। আজকের অনুষ্ঠান আমরা দুজনেই একসাথে সঞ্চালনা করব, একে অপরকে প্রশ্ন করব, একে অপরকে উত্তর দেব, যার ফলে আসল সত্যিটা আপনাদের কাছে চলে আসবে। দেখুন, চারদিকে শুধুই দুঃসংবাদ ভেসে আসছে, কখনো পেহেলগাঁও থেকে, কখনো মহেশতলা থেকে, আর এখন তো আমেদাবাদ থেকে। আমরা আমেদাবাদ থেকে শুরু করব, কারণ প্রসূন গুপ্ত, আমি পরিচয়টা একটু দিয়ে দিই, আপনারা সাংবাদিক হিসাবে সকলেই চেনেন, তার মানে অন্য কোনো পরিচয় আপনাদের অনেকেরই অজানা। কিন্তু এই প্রসূন গুপ্ত এই এয়ারলাইন্স বিজনেসের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন, এবং দীর্ঘদিন যুক্ত থাকার কারণে এই এয়ারলাইন্সের ব্যাপার স্যাপারগুলো তিনি যতটা ভালো বলতে পারবেন, সম্ভবত আর কারুর পক্ষে সেভাবে বলা সম্ভব না। তাই আমি শুরুতেই, একদম গোড়াতেই প্রসূনদার কাছে চলে যাব। প্রসূনদা, এই দুর্ঘটনাটা ঘটে গেল, এটা কি নিছকই দুর্ঘটনা, নাকি কোনো ষড়যন্ত্র, চক্রান্ত, কি মনে হচ্ছে আপনার? দেখুন প্রবীরদা, গতকাল রাত্রিবেলা আপনার অনুষ্ঠানটা আমি দেখছিলাম, কাজেই তার মধ্যে আপনি এমন কিছু বিষয়বস্তু রেখেছেন যেটা অসাধারণ, এবং ডেফিনিট করে আমার বলতে হয় যেটা, যে এখনই চক্রান্ত কথাটা আমি বলবো না, কিন্তু ক্যালাসনেস এই কথাটা বলতে আমি রাজি আছি। কারণ এটা দুটো পার্টে শুধু এয়ার ইন্ডিয়াকে দোষ দিলে চলবে না, এগুলোর মধ্যে অনেক ইপস অ্যান্ড বাটসের ব্যাপার রয়েছে। এবং আপনি গতকাল আদানির কথা তুলেছেন, আমি জানি না এখন বেশিরভাগ এয়ারপোর্টের দখলদারি তো আদানির হাতে, তো তার খোদ নিজের শহর অর্থাৎ আমেদাবাদের এয়ারপোর্টটি তার হাতে আছে কিনা আমার জানা নেই, সম্ভবত আছে, এই হিসাবে আমাকে ধরতে হবে। তো ফলে দুর্ঘটনার জায়গা থেকে আজকে সকালবেলার খবর অবধিও যেটা দাঁড়িয়েছে যে প্রত্যেক যাত্রী মারা গেছে, শুধু মারাই গেছেন তা নয়, যেখানে প্লেনটা ক্র্যাশ করেছে সেখানকার, সেটা একটা মানে মেডিকেল কলেজের হস্টেল ছিল, তার ওপর তলায় যে কজন ছাত্রছাত্রী বসে খাচ্ছিল, একদম টপ ফ্লোরে তাদের খাওয়ার ব্যবস্থা ছিল, প্রত্যেকে মারা গেছে। এবং আরো বডির অন্য প্রান্ত সেই এলাকাতে যেখানে যেখানে পড়েছে তাদেরও বিশাল মৃত্যু হয়েছে, যে খবরটা চেপে রাখা হয়েছে এবং বলছে তদন্ত তদন্ত ইত্যাদি। ফলে এই তদন্তের ব্যাপারটার জায়গায় অনেক কিছু আজকে বলার রয়েছে, যেটা আমার মনে হয় আমার সৌভাগ্য বা আজকের দিনে দুর্ভাগ্য বলতে পারেন প্রবীরদা, যে আমি ঠিক এই দপ্তরেই কাজ করেছি, সিটলিং এয়ারওয়েজ থেকে শুরু করে বা বিদেশি কিছু বিমান সংস্থাতে, যে হোয়াট ইজ হোয়াট। তো ফলে এটার উপর আমার একটা স্বচ্ছ ধারণা রয়েছে, এবং আমার ব্যক্তিগত ধারণা বা আমার যতটুকু এই বিষয়ে জানা আছে সেই অভিজ্ঞতাটা আপনার সঙ্গে শেয়ার করতে পারি। প্রবীরদা, বলুন, আপনি আপনার অভিজ্ঞতাটা আগে শেয়ার করুন। প্রথম কথাটা হচ্ছে যে বিমানবন্দরটা কি? বিমানবন্দর এমন একটা জায়গা যেখান থেকে বিমান ওড়ে, তো এটা কার হাতে থাকে এবং এর দায়িত্বে কে থাকে? আপনাদের প্রথমেই জানায় যে এটা ডিজিসিএ বা ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শুধু না, তার যে ডাইরেক্টর থাকে তার পদটা অনেকটা কেন্দ্রীয় সরকারের ডেপুটি মন্ত্রীর সমতুল্য, অর্থাৎ কিনা হুটারওয়ালা গাড়ি পান ইত্যাদি ইত্যাদি। তো এটা বিক্রিবারটা করলেও কিন্তু ডিজিসি এর ডাইরেক্টরই থাকে, সুতরাং দায় এড়াতে পারেন না কিন্তু ডিজিসি। ওয়ান পার্ট টু, আচ্ছা ডিজিসি কাকে দিয়ে কাজটা করার? এয়ারপোর্ট অথরিটিকে দিয়ে। এয়ারপোর্ট অথরিটির দায়িত্ব কি? এয়ারপোর্টের এ টু জেড, কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখাশুনো ইত্যাদি ইত্যাদি, এবং যত বিমান নামবে এয়ারপোর্ট অথরিটি সেটা দেখবে। এমনকি বিদেশ থেকে যে বিমানগুলো আসে তার যে ছানবিন হয় ইত্যাদি ইত্যাদি, সেগুলো কিন্তু এয়ারপোর্ট অথরিটির অধীনে। এমনকি অনেক সময় ডলার এক্সচেঞ্জ হয় বিদেশে যাওয়ার ক্ষেত্রে, এয়ারপোর্টে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা অন্যান্য ব্যাংক রয়েছে যারা ডলার এক্সচেঞ্জ করে, সেটাও কিন্তু এয়ারপোর্ট অথরিটির আন্ডারে। অর্থাৎ এয়ারপোর্ট অথরিটির হাতে একটা বিরাট ক্ষমতা। এবং সবচাইতে বড় কথা যেটা যেটা সরকারি একেবারে, মানে সেটাকে বিক্রিবারটা করা যায় না, সেটা হচ্ছে এটিসি, মানে এয়ার ট্রাফিক কন্ট্রোল। আমি প্রবীরদা যেটা বলি জানেন, যে আমরা যেমন বাস চালাই, গাড়ি চালাই, বা আপনি নিজে ড্রাইভ করতে পারেন, বাইক চালাতে পারেন, আপনার কন্ট্রোলিংটা কিন্তু আপনার হাতে। আপনি আপনার মতন করে বাঁদিক ধরে চালাবেন,
এবং আপনার ভুল ত্রুটি হলে রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশ আপনাকে আটকাবে, এর বাইরে কিছু না। যার জন্য অ্যাক্সিডেন্ট হলো দায় আপনার, বা আপনার উপর কেউ অ্যাক্সিডেন্ট করলো তার দায়ও খানিকটা আপনার উপরই বর্তায়। বিমানের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এর সঙ্গে কিন্তু পাইলটের কোনো সম্পর্ক নেই। পার্ট টু পার্ট বলছি। প্রথম কথাটা হচ্ছে যে একটা বিমান এসে নামলো, মানে গতকালের বিমানটার কথা বলছি, সেটা যতদূর শুনলাম বোয়িং 757, এবং বোয়িং নামক বিমানটি এখন দুটো বিমান ভারতবর্ষের উপর চলাফেরা করে। এই আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ইন্ডিয়ার বিমানটি, দুটি বিমান মূলত চলাফেরা করে। একটা হচ্ছে এয়ারবাস, মেড বাই ফ্রান্স, এবং এয়ারবাসেই ম্যাক্সিমাম, প্রবীরবাবু আপনি যে দিল্লিতে গিয়েছিলেন এয়ারবাসে গিয়েছিলেন, এবং দ্বিতীয়টা হচ্ছে এই আপনার বোয়িং, ইয়েস। তো এই বোয়িং এবং এয়ারবাস হচ্ছে মেন। এছাড়াও ডাকোটা ছোট ফ্লাইট আছে, যারা চ্যাটার ফ্লাইট টাইপ ইত্যাদি চলেন, ছোট ছোট ফ্লাইট, সেগুলো জেট বিমানের মধ্যেই পড়ে। এরকম তিনটে আছে। আগে এই বিমানবন্দরে যেটা ছিল সিদ্ধার্থ শঙ্কর রায়টায়ের আমলে বা আরো আগে, সেই বিমানটার নাম ছিল ভাইকাউন্ট, এবং ব্রিটিশ এয়ারক্রাফট বলে একটি বিমান ছিল, সেটা ব্রিটিশদের তৈরি। এখন আমেরিকা এবং ফ্রান্স সারা পৃথিবীতে বিমান চালায়। এবার কথাটা হচ্ছে যে আমেরিকার এই বোয়িং কিন্তু আদ্যিকালের বদ্যি বুড়ো হয়ে গেছে। এই বিমান কিন্তু চালায় কেবলমাত্র এয়ার ইন্ডিয়া। আগে জেট বিমানটি, জেট কোম্পানি যেটা ছিল জেট এয়ার, তারাও কিন্তু এই বোয়িং চালাতো। এছাড়া বোয়িং চালায় এরকম কিন্তু তথ্য আমার কাছে খুব একটা কিছু নেই। আচ্ছা, এবার ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে গিয়ে পাইলট এসে দাঁড়ালেন। এই যে বিমানটি ছিল গতকাল আহমেদাবাদে, সেই বিমানটির ডেস্টিনেশন ছিল আহমেদাবাদ টু লন্ডন, এবং উইদাউট ব্রেক, মানে নন স্টপ একদম উড়বে। এবং রুটটা যতদূর আমার মনে হয়, মানে এর বাইরে রুট হতে পারে না, সেটা হচ্ছে গিয়ে আহমেদাবাদ থেকে বেরিয়ে আরব সাগরের উপর দিয়ে পাকিস্তান ছুঁয়ে তারা, মানে দুটো রুট আমি বলছি, পাকিস্তান ছুঁয়ে ওপরে আফগানিস্তান ছুঁয়ে উজবেকিস্তান তাজিকিস্তান ধরে রাশিয়া হয়ে তারা লন্ডনে আসতে পারেন। অথবা আরেকটা রুট যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে গিয়ে যে এই পাকিস্তান ছুঁয়ে ইরান ছুঁয়ে তারা মিডল ইস্টের কাছাকাছি গিয়ে আফ্রিকাতে ঢুকবে, এবং আফ্রিকা দিয়ে তারা এথেন্সে ঢুকবে, মানে ইউরোপের একদম ডাউনে যেটা থাকে, সে এথেন্স সিটি থেকে তারা লন্ডনে যাবে, বা আর যে শহরগুলো রয়েছে তারা যাবে। মানে বেস লাইনটা হচ্ছে গেটওয়ে অফ ইউরোপ হচ্ছে গিয়ে এয়ারলাইন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে মেনলি এথেন্স। তো আমার ধারণা যে এটার রুটও বোধহয় এথেন্স ছুঁয়ে ননস্টপ যাবে, এবং ননস্টপ বিমান যাওয়া মানেটা হচ্ছে কি ফুয়েল ভর্তি থাকে, পেট্রোলের মতন যেটা ব্যবহার করা হয় গ্যাসোলিন বলে, সেটা একদম কেরোসিন তেলের মতন, মানে গন্ধটাও কেরোসিন তেলের, আমি দেখেছি সেটা ফুল ট্যাঙ্ক করে যেতে হবে। কারণ রাস্তায় যদি কমে যায়, ফুয়েল কমে যায়, তাহলে যে কোনো একটা বিমানবন্দরে নেবে ফের তেল ভরতে হয়, সেটা খুব কাম্য নয়। এটা একটা পার্ট নাম্বার 2, বিমানটা চালাচ্ছেন ক্যাপ্টেন এবং তার কো পাইলট আছে, মানে পাইলট এবং কো পাইলটের কাজটা কি? কো পাইলটের কাজ হচ্ছে এক্সারসাইজ গুলো তিনি নাড়াচাড়া করবেন, এবং পাইলটের কাজ হচ্ছে গিয়ে, যেটা খুব ভালো করে শুনুন, পাইলট যে মুহূর্তে বিমানটা ছাড়বেন তার আগে একটা ফ্লাইট প্ল্যান পাঠাতে হয় এই ডিজিসি এর আন্ডারে থাকা এটিসির কাছে, মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে পাঠাতে হয়। সেটা কি ব্যাপার? সেটা হচ্ছে যে আপনার বিমান, ধরা যাক এই বিমানটি, এটা একটা বিমান হিসেবে আমি ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন, প্রবিদা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। আচ্ছা, এটা হচ্ছে বিমান। এই বিমানের ওজন কত, প্রথম কথা। ফুয়েল ভরার পর তার ওজনটা কত হচ্ছে, এবং দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কত প্যাসেঞ্জার রয়েছে। যে বিমানটা যাচ্ছিল তার 300-র কাছাকাছি প্যাসেঞ্জার, বা 300 অধিক প্যাসেঞ্জার তাতে আটে। এই যে বিমানের তলার দিকটা দেখছেন প্রবিদ্যা, তলার দিকে কিন্তু দুটো ডালা আছে। এই ডালাগুলো খুলে সেখানে মাল রাখা হয়, এবং মালটাকেও রাখা হয় এমন ভাবে, ধরুন এটা হচ্ছে গিয়ে বিমানের পেছন দিকটা, লেজের দিকটা, এটা হচ্ছে বিমানের সামনের দিকটা। তলার এই ডালাটা খুলে গেলে দুটো খোপ বেরিয়ে আসবে, সেই খোপে ইকুয়ালি, মানে ধরুন টোটাল 50 কিলো মাল যাচ্ছে, তাহলে 25 কিলো ডান দিকে এবং 25 কিলো বাঁ দিকে রাখতে হবে। এটা নিয়ম, কারণ ব্যালেন্সটা রাখতে হবে বিমানের একটা দিকেই আমি 50 কিলো দিয়ে দিলে বিমান এরকম করে দুলতে থাকবে আকাশে উঠে। এটা একটা পার্ট। দ্বিতীয় পার্টটা হচ্ছে 300-র অধিক প্যাসেঞ্জার রয়েছে। এবার ধরা যাক কালকে 242 জন প্যাসেঞ্জার ছিল না 246 জন প্যাসেঞ্জার ছিল,
আচ্ছা, প্যাসেঞ্জাররা বসবেন এদিকে ওদিকে বা ওপরের ডেকে, যেখানে বসুন না কেন, ধরুন 100 প্যাসেঞ্জার যদি সেই বিমানে ওঠে, তাহলে 200 আসন খালি রয়েছে, তাহলে 100 প্যাসেঞ্জার চেষ্টা করুন বিমানের সামনের দিকটা বসা। না, সেটা সম্ভব না। 100 প্যাসেঞ্জারকে এমনভাবে ডিস্ট্রিবিউট করতে হবে যাতে সামনে এবং পেছনে ইকুয়াল লোক বসতে পারে, অর্থাৎ 50-50 করে আমাকে ডিভাইড করতে হবে, সেখানে বায়নাক্কা বা আবদার চলবে না। আচ্ছা, এই বিমানের তাহলে ফুয়েলটা আপনি ভরছেন, ফুয়েলটা ভরার পর আপনি মালপত্র রাখছেন, মালপত্র রেখে এমনভাবে সিট অ্যারেঞ্জমেন্ট করতে হবে যাতে করে প্লেনের ভারসাম্য সঠিক থাকে, এদিক ওদিক যেন না হয়। এটা হচ্ছে কি পার্ট 1, এটাকে দেখিয়ে দিলাম দর্শকের সুবিধার্থে। পার্ট 2টা হচ্ছে কি, এটাকে বলে ফ্লাইট প্ল্যান। যে কোনো এয়ারলাইন্স কোম্পানিতে একজন ইঞ্জিনিয়ার থাকে, যেটা আমার কাজ ছিল, আমাকে ফ্লাইট প্ল্যান বানাতে হতো, অর্থাৎ এত প্যাসেঞ্জার হলে এত ওয়েটেজ ক্যারি করবে, এই ওয়েটেজের জায়গা থেকে 19-20 হয়ে মুশকিল হবে, ইত্যাদি ইত্যাদি করে টোটাল একটা প্ল্যান নিয়ে, ফ্লাইট প্ল্যান নিয়ে ছবি এঁকে, ডায়াগ্রাম এঁকে, সেটা আমি চলে যেতাম দমদম বিমানবন্দরে বা কলকাতা বিমানবন্দরে বা নেতাজি সুভাষ বিমানবন্দরে, একদম টপ ফ্লোরে যেখানে এটিসি বসে আছে, এটিসির কাছে গিয়ে আমাকে পেপারটা জমা দিত। এবার আমি বলছি সাম টাইম অফ 90s, এবার এটিসির দায়িত্বটা হচ্ছে, সেটা প্রাইভেট এয়ারলাইন্স হোক বা গভর্নমেন্ট এয়ারলাইন্স হোক, তখন ইন্ডিয়ান এয়ারলাইন্স ছিল গভর্নমেন্টের, আবার এয়ার ইন্ডিয়াও গভর্নমেন্টের ছিল, উচিত যেটা, মানে এটা ডিজিসি এর রুলস এর মধ্যে পড়তে বাধ্য, সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে এটিসির আন্ডারে থাকা বেশ কিছু এই ধরনের এক্সপার্টি যারা বিমান রক্ষণাবেক্ষণ করেন, তাদের রিপ্রেজেন্টেটিভকে পাঠিয়ে দেওয়া বিমানে, যে তার ইঞ্জিনটা ঠিক আছে তো, তার কোথায় দাঁড়িয়ে রয়েছে, কি বৃত্তান্ত, সব ঠিক আছে তো, ফ্লাইট চালু করলে অসুবিধা হবে না তো। কারণ এটা ভেবে দেখতে হবে যে এতগুলো প্যাসেঞ্জার নিয়ে, এটা ট্রেন দুর্ঘটনা হলেও কেউ বাঁচতে পারে, কিন্তু বিমান দুর্ঘটনা হলে কেউ বাঁচবে না, এটা হচ্ছে মানে পাক্কা ব্যাপার। ফলে এটিসি রিপ্রেজেন্টেটিভ গিয়ে একবার চেক করে আসেন এবং পাইলটের সঙ্গে কথা বলেন। পাইলট যারা হন, তাদের যে কোর্স আমাদের রাজীব গান্ধীরও সেটা ছিল, হি ইজ টু সাম এক্সটেন্ট ড্রাইভার কাম ইঞ্জিনিয়ার, তাকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে হয়, তার জন্য ডিগ্রি পায়, রাজীব গান্ধীও পেয়েছিল। এবারের মজাটা শুনুন, এবারে ধরুন এই বিমানটা যে যাচ্ছে, এই বিমানটা ফ্লাই করছে, প্রবিদা আপনি তো বহুবার বিমানে চড়েছেন, এটা ফ্লাই করছে যখন, তখন এটা প্রথম দিকে স্পিড থাকে 100 কিলোমিটার, বাড়তে বাড়তে 200, 250, 300, 350, 400 করলে এটা বেঁকে উঠতে থাকে, এভাবে উড়বে 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 উড়বে। এবার ধরুন আমাদের দমদম এয়ারপোর্ট, আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা যারা দমদম বিমানবন্দর দেখেছেন, আপনারা জানবেন যে দমদম এয়ারপোর্ট থেকে গিয়েই নিউ টাউন দিয়ে এটা বাঁক খেতে হয়, মানে এই উঠে গিয়ে এরকম বাঁক খাবে, এবং বাঁকটা নামাটাই হচ্ছে কি সব থেকে ডেঞ্জারাস ব্যাপার। এই সময় কিন্তু আপনারা দেখবেন যে প্রত্যেক প্যাসেঞ্জারকে বেল্ট লাগাতে বলা হয়, এবং ক্যাপ্টেনও পর্যন্ত বেল্ট লাগান, এবং যত এয়ার হোস্টেস এবং আদার হোস্টেসরা থাকেন, তারা তাদের একটা সুনির্দিষ্ট বসার জায়গা রয়েছে, সেখানে বসে বেল্ট লাগিয়ে নেন। কারণ এই বাঁক খাওয়ার সময় যে কোনো সময় দুলুনি আসতে পারে, তাতে করে যেই হন না কেন তার গা গুলি উঠতে পারে, সবারই গোলায়। যখন টার্ন করে বিমানটা ওঠে, সে আপনি 100 বারে যদি চলেন, এটা পেটটা গুড়গুড় করে ওঠে। এবার কতটা আপনি ফ্লাই করবেন, ভেরি ইন্টারেস্টিং। আমি কলকাতাকে দিয়েই বলবো। দেখুন, আপনার টোটাল রুট হচ্ছে গিয়ে, ধরুন এটা রয়েছে, এটা হচ্ছে কলকাতা, এদিক থেকে দেখেন, এটা হচ্ছে কলকাতা, এটা হচ্ছে দিল্লি। এবার এটিসি পুরো গাইডলাইন দেবে, অর্থাৎ ক্যাপ্টেনের কানে হেডফোন লাগানো রয়েছে, তার সামনে চার্ট রয়েছে, সেই চার্টটা এটিসি তৈরি করে দেন, এবং কম্পিউটার রয়েছে, কম্পিউটারের মধ্যে সমস্ত ছবিটা আসছে। ক্যাপ্টেন হ্যাজ অ্যাবসলিউটলি নাথিং টু ডু, তাকে পুরো এটিসি চালাবে। এটিসি বলবে ডান দিকে যাও, বাঁক নাও, ওঠো, বাঁদিকে যাও, এবার সোজা চালাও। এবার এটিসি কিন্তু কন্টিনিউয়াসলি বলে যাবে, এবং পাইলট কিন্তু সেইভাবে বিমানটাকে চালাবে। পাইলট হ্যাজ নাথিং টু ডু এক্সেপ্ট দ্য এটিসি। এবং সারা পৃথিবীতে প্রত্যেকটা শহরে এটিসি রয়েছে, প্রত্যেকটা শহরে, মানে সেই শহরের লোক যদি খেতেও না পায়, তাহলে একটা এটিসি রয়েছে। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, ভেরি ইন্টারেস্টিং এটা। ধরুন এটা একটা রুট, এই রুটটার এখানটা হচ্ছে গিয়ে আপনার কলকাতা, এটা হচ্ছে দিল্লি। তা ফ্লাইটটা এরকম কলকাতা থেকে উঠতে শুরু করলো, কলকাতা থেকে এটিসি তাকে ডিরেকশন দিচ্ছে, যাও 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 যাও। কত দূর অব্দি যাবে? সে যাবে ম্যাক্সিমাম যাবে ধানবাদ অব্দি। এই ধানবাদ অব্দি কলকাতার এটিসির কিন্তু কানেক্টিভিটি থাকে। ধানবাদ যেই এসে যাবে, কলকাতার এটিসি সরে যাবে, কলকাতার এটিসি সরে গিয়ে ধানবাদের এটিসি তাকে ধরবে। যদিও ধানবাদে কোনো এয়ারপোর্ট নেই, কিন্তু রাখতে হবে এটিসি। এবার ধানবাদের এয়ারপোর্ট তাকে ডিরেকশন দেবে, যাও যাও যাও, ডান দিকে যাও, বাদিকে যাও, ডান দিকে যাও, বাদিকে যাও, করতে 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 করতে
বেনারস আসবে, ধানবাদ সরে যাবে, বেনারস ধরে নেবে, বেনারসে এয়ারপোর্ট আছে, এবং যত বিমান চলুক তারা প্রত্যেককে কিন্তু ডাইরেকশন দিতে হবে, এতগুলো লোক বসে আছে। এবার বেনারস চলে যাওয়ার পর টুকটুক টুকটুক যেতে যেতে তাকে পট করে ধরে নেবে কিন্তু কানপুর, বা কানপুরের আগে হয়তো এলাহাবাদও ধরতে পারে, এয়ারপোর্টে থাকার দরকার নেই। এবার কানপুর অব্দি কিন্তু বিমানটা, প্রথম কথাটা হচ্ছে এই আপনার ধানবাদ অব্দি বিমানটা এরকম উঠতে থাকে উঠতে থাকে উঠতে থাকে, ধানবাদে গিয়ে সোজা হয়ে যায়, সোজা চালাতে থাকে, ধানবাদ অব্দি সমানেই উঠবে 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 উঠবে। সেরকম বম্বের দিকে যেতে গেলেও কিন্তু তাকে আপনার টাটানগর অব্দি কিন্তু সমানে উঠতে থাকে, টাটানগরে গিয়ে সোজা হয়ে যায়, আবার ওই দিকে গিয়ে আপনার নাগপুর থেকে আবার ডাউন হতে আরম্ভ করে। যেমন দিল্লির ডিরেকশনটা দিচ্ছিলাম, দিল্লিতে বিমানটা উঠতে 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 একদম গিয়ে ধানবাদে গিয়ে সোজা হয়ে যাবে, সোজা যেতে 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 কানপুর যখন আসবে তখন আবার বেন্ড হয়ে যাবে, কারণ এই রুটটা প্রবীরদা গিয়েছেন বলে আমি বলছি। এবং কানপুর থেকে নাবতে 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 আলটিমেটলি গিয়ে ডেস্টিনেশন অর্থাৎ দিল্লি এয়ারপোর্ট পালাম বিমানবন্দরে গিয়ে দাঁড়াবে। এটা হচ্ছে টোটাল রুট। এই রুট চার্টটা করে এটিসি। এখানে পাইলট হ্যাজ নাথিং টু ডু, পাইলট হ্যাজ অ্যাবসলিউটলি পুরো ডিরেকশন সারা দেশের যত এটিসি আছে তাকে দেবে। এমনকি এখানে যদি পাকিস্তান এয়ারলাইন্সও ঢোকে, এত ঝগড়া ঝামেলা যদি কাণ্ড কারখানা আছে, এটিসি বাধ্য, আয়াটা বলে একটা সংস্থা আছে বিশ্বব্যাপী, এটিসি বাধ্য তাকে কিন্তু ডিরেকশন দিতে, সে যেই আসুক, কিন্তু তার পরিবর্তে টাকা নেয়। ধরুন আমি যে আকাশের উপর দিয়ে যাব, সেই আকাশের তলায় থাকা স্টেটকে আমার পয়সা দিতে হবে, বা আমি যদি পাকিস্তান বিমান হয় বা রাশিয়ান বিমান হোক বা শ্রীলঙ্কার বিমান হোক, ভারতবর্ষের উপর দিয়ে যে যাবে ভারতবর্ষকে ট্যাক্স দিতে হবে। এবার ভারতবর্ষ ছেড়ে, যেমন ধরুন আমার এই যে গতকালের আহমেদাবাদের বিমানটি পাকিস্তানের উপর দিয়ে যখন যাবে পাকিস্তানকে ট্যাক্স দিতে হবে, পাকিস্তানের পর তারা আফগানিস্তানে ঢুকলো তো তাকে ট্যাক্স দিতে হবে, দেখতে দেখতে দুবাইয়ের উপর গেল, দুবাইকে ট্যাক্স দিতে হবে, সেখান থেকে এই করে প্রত্যেককে ট্যাক্স দিতে দিতে যেতে হবে। আকাশেও কিন্তু মূল্য আছে, এই করেই একটা প্লেন ডাউন হয়। নাও কাম টু দ্য পয়েন্ট যে অ্যাক্সিডেন্টটা কি কি ভাবে হতে পারে। প্রথম কথাটা হচ্ছে যে আপনাদের প্রত্যেককে বলে দিলাম, প্রবিদ্যাও শুনলেন, যে একটা বিমান যখন স্টার্ট করে তার একেবারে প্রথম থেকে শেষ অবধি তার ছানবিনটা করার দায়িত্ব কিন্তু এটিসির ইঞ্জিনিয়াররা এসে দেখবে না সব ঠিক আছে, আচ্ছা ইঞ্জিনটা চালু করা আছে, ঠিক আছে, অমুক অমুক। সুতরাং একজন পাইলট কখনই চাইবে না যে তার সঙ্গে যাত্রী থাকা 246 জন তিনি নিজেও আত্মহত্যা করেন। যেটা আমেরিকান টুইন টাওয়ারে ইয়ে করেছিল সেটা তো আলাদা গল্প, সেটা তো একটা একেবারেই অবিস্মরণীয় সুইসাইডিয়াল বম্বিং হয়েছিল। কিন্তু বাকি কোনো ক্ষেত্রে একটি বিমান যখন উড়বে তখন তার দায়িত্ব যেমন ক্যাপ্টেনের থাকে তেমন এটিসির থাকে, একেবারে ইকুয়াল, মানে এটিসির বেশি থাকে। সুতরাং প্রথম কথাটা হচ্ছে আপনি যেটা বলছেন যে চক্রান্তের দিকটা কিন্তু পাইলটের দিক থেকে কিন্তু প্রবিদ্যা হয়নি, হতে পারে না। তাহলে কি হতে পারে আপনার কনসেপশন থেকে আপনি খানিকটা গতকাল বলেছেন, কিছু শুনি তারপর আবার বলছি। হ্যাঁ, আমি কিন্তু গতকালই বলেছিলাম আমাদের অনুষ্ঠানে যে এখানে কোনো পাইলট বা কো পাইলটের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে মানে দায়িত্ব দিয়ে অনেকেই বাঁচার চেষ্টা করবে, কিন্তু এই বিমান ওড়ার আগে আমি এত টেকনিক্যাল কথা তো জানতাম না, যেটা আমার খুব একজন সাধারণ মানুষ হিসাবে মনে হয়েছে। মানে এতবার বিমান যাত্রার পর আমার এটা অভিজ্ঞতা থেকে জিজ্ঞাসা করেছিলাম যে এই প্লেনগুলো যখন ওড়ে তার তো একটা রুটিন চেকিং হয়, তার ইঞ্জিন ঠিক আছে কিনা, তার ফুয়েল ঠিক আছে কিনা, এগুলো তো নিশ্চয়ই কেউ না কেউ চেক করে। আমি বলছি অন্তর্ঘাত এইখান থেকে হতে পারে, অর্থাৎ আপনার কথা অনুযায়ী এটিসির তরফে কোনো অন্তর্ঘাত বা চক্রান্ত থাকলেও থাকতে পারে, কি মনে হয়? দেখুন আমি আগেই চক্রান্তের কথাটা বলবো না যতক্ষণ পর্যন্ত এটা তদন্ত সাপেক্ষ। চক্রান্ত থাকতেই পারে, আমি তো আবারও বলছি, ক্যালাসনেও থাকতে পারে। দেখুন এটিসি কিন্তু দায় এড়াতে পারে না, ডিজিসিও কিন্তু দায় এড়াতে পারে না, কারণ ডিজিসি এটাও কিন্তু গভর্নমেন্টের একটা কি বলা যায়, মানে একটা ডেপুটি মন্ত্রীর সমতুল্য পোস্ট, মানে ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, সেটাও কিন্তু দায় এড়াতে পারেন না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্টের যারা সিভিল এভিয়েশন মন্ত্রী রয়েছেন তিনি তো আজকে তো করে কথা বলছেন, কোনো উত্তর দিতে পারেননি। গতকাল দেখছিলাম, আজকেও সকালবেলা তার একটা বাইট দেখছিলাম আপনার এই অনুষ্ঠানে আসার আগে। এবারে কথাটা হচ্ছে কি কি কারণে অ্যাক্সিডেন্টটা হতে পারে। প্রথম কথাটা হচ্ছে কানেক্টিভিটি কেটে যাওয়া, মানে এটিসির সঙ্গে ক্যাপ্টেনের কানেক্টিভিটি কেটে গেল, তাহলে আঁকা অবধারিত অ্যাক্সিডেন্ট হতে বাধ্য। অর্থাৎ তাদের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা, দেখুন একটা ফ্লাইট যখন স্টার্ট করছে গিয়ে বাঁকটা নেবে, এবং বাঁকটা কতটা ডিগ্রি অ্যাঙ্গেলে নেবে সেটা এটিসি কে বলতে হবে, এখন ক্যাপ্টেনকে কিন্তু সেই অনুযায়ী চালাতে হবে। তার মানে কানেকশনটা কেটে গিয়েছিল কোনোভাবে। এবার কানেকশনটা কেটে গিয়েছিল কেন,
সেটা কি ফ্লাইটের মধ্যে কেটেছিল? জানি না, রহস্যময়। এবং সেটা কেটে যাওয়ার ফলে এই কিন্তু অ্যাক্সিডেন্টটা হওয়ার একটা সম্ভাবনা, এটা পয়েন্ট নাম্বার 1 বলছি। কারণ তারা বারবার করে বলেছে যে তারা কিন্তু কিছুতেই ক্যাপ্টেনকে ধরতে পারছিলেন না। আবার কেউ কেউ খবরের মধ্যে বললেন না ক্যাপ্টেনের ওখান থেকে আমরা কিন্তু শুনতে পাচ্ছিলাম যে তিনি কিছু বলছেন। তিনি যদি কিছু বলে থাকেন তাহলে অ্যাক্সিডেন্টটা হলো কি করে? তাহলে কি এটিসির কোনো জায়গা ছিল না? এইখানে কিন্তু রহস্য নাম্বার 2 বলবো আপনার সামনে, প্রবিদ্যা। হ্যাঁ, আমি আপনার কাছে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসতে চাইছি, তবে তার আগে নিয়ে নিতে চাইছি একটা ছোট্ট ব্রেক। ফিরছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Serib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. এনকে ডিজিটালের শেয়ানে অনুষ্ঠান, আছি আমি প্রবীর বিশ্বাস, সঙ্গে আছেন আপনাদের সবার প্রিয় সাংবাদিক প্রসূন গুপ্ত। প্রসূনদা, এখানে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করতে চাই। প্রশ্নটা হচ্ছে যে আমাদের শাসক দলেরই নেতা সুব্রমণিয়াম স্বামী, তিনি হঠাৎ একটা দাবি করে বসলেন গতকাল যে তদন্তের স্বার্থে, কোট আনকোট, তদন্তের স্বার্থে সিভিল এভিয়েশন মন্ত্রী নাইডু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে। তদন্তের স্বার্থে এদের পদত্যাগ করার কি দরকার, সেটা একটু আপনার কাছ থেকে জানতে চাইছি। প্রথম কথা হচ্ছে এটা অলমোস্ট নাইডুর কথা বাদ দিলাম, বাকি তো দুজনেই গুজরাটের লোক। তারা তো গুজরাটকে এমন সাজিয়েছে যে কলকাতা থেকে একটা ডাইরেক্ট ফ্লাইট কিন্তু দুবাই ছাড়া আপনি লন্ডনে যেতে পারবেন। মমতা ব্যানার্জিও যাচ্ছে ভায়া দুবাই, খুব লজ্জার ব্যাপার। সেখানে আহমেদাবাদের মতন একটা জায়গা যেটার আজ থেকে মানে অন্তত 15 বছর আগেও ফরেন প্যাসেঞ্জার যেতে হলে আহমেদাবাদ থেকে বম্বেতে গিয়ে বম্বে থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরতে হবে। তো সুতরাং দায় তার নিতে হবে। তিনি ক্রিকেট খেলবেন ফাইনাল সেখানে, কোনো কিছু করবেন, তার চূড়ান্ত জায়গাটা সেখানে। তো এটা দায় তো নিতেই হবে, প্রধানমন্ত্রী হিসেবে দায় নিতেই হবে, কারণ এটা গভর্নমেন্টের, সিভিল এভিয়েশনটা টোটালি গভর্নমেন্টের। প্রকৃত দ্বিতীয় ব্যাপার যেটা, দুদিকে দুটো ইঞ্জিন থাকে বিমানের, সেই হয়টা কি জানেন তো? আমি আপনাকে আজকে খুব বেদনার একটা কথা বলছি। একটা ফ্লাইট যখন ক্র্যাশ করে তখন সে কিন্তু হয় নাববার সময় ক্র্যাশ করে, নইলে ওড়বার সময় ক্র্যাশ করে। অর্থাৎ যা কিছু 1000 মিটারের মধ্যে এই কাণ্ড কারখানা বা এই অ্যাক্সিডেন্টটা হয়। কখনো আপনি দেখবেন না যে আকাশের উপরে উঠে যাওয়া একটা বিমানের আজ অব্দি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা ক্র্যাশ করেছে, কোনো দিন না। কারণ একবার আকাশে চলে যেতে পারলে সে কিন্তু সেফ। তাহলে এই স্টার্টিং পয়েন্টে যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে দুটো জিনিস হতে পারে, যে ইঞ্জিনের মধ্যে কোনো পাখি ঢুকে থাকতে পারে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে পাখি যদি ঢুকে থাকে, দুটো ইঞ্জিন রয়েছে, দুটো ইঞ্জিনে দুটো পাখি, বিশ্বাস করছি না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এই ইঞ্জিনগুলো কিন্তু মার্সিডিজ বেঞ্জের কোম্পানির বিমান, যতই আমেরিকা বানাক, এই দুটো, এটা কিন্তু আমেরিকান বিমান, প্রথম বলে রাখি, বোয়িংটা, এই ইঞ্জিন যেটা রয়েছে সেই ইঞ্জিনটা কিন্তু মার্সিডিজ বেঞ্জের। সুতরাং তারা এত ক্যালাস নয় যে একটা পাখি ঢুকে যাবে এবং পাখিটা একটা অ্যাক্সিডেন্ট করে। পাখি কখন ঢোকে? ছোট ফ্লাইটগুলো যখন নামে তখন অনেক সময় পাখি ঢুকে যায়, তাও সেটা ছিঁড়ে কেটে কুটে অ্যাক্সেস হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, তাতেও অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু ছাড়ার সময়, ওড়ার সময় কি করে পাখি ঢুকবে এটা আমার মাথায় আসে না। সুতরাং পয়েন্ট নাম্বার 2টা আমি মোটামুটি আন্ডার জুরিসডিকশন রাখলাম, সেটা আপনি বলবেন। পয়েন্ট নাম্বার 3, যে ভেতরে কোনো গন্ডগোল পাকানো হয়েছিল, আমি আবারও বলছি, পাইলটকে এখনো পর্যন্ত কিন্তু সন্দেহের তালিকায় ফেলা হচ্ছে না। এবং সব থেকে বড় কথাটা হচ্ছে যে এটিসি আগে যেমন প্রত্যেকটা বিমানে গিয়ে গিয়ে চেক করতো যে সমস্ত ইঞ্জিন ফিঞ্জিন সব ঠিক আছে কিনা, আমার কাছে যা খবর রয়েছে আজকাল এটিসি থেকে কেউ যায় না। এই দায়িত্বটা কিন্তু এড়াতে পারেন না। আপনি খবর নিয়ে দেখতে পারেন, যে কোনো সংবাদ সংস্থা খবর নিয়ে দেখুন যে বিমানটি ছাড়ার আগে এটিসি কে তো পয়সা দিচ্ছে। একটা বিমানবন্দরে একটা প্লেন যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ তাকে ট্যাক্স দিতে হবে।
মানে বিনা পয়সায় এখানে কোনো কারবার নেই। একদম। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে এটিসি থেকে কেউ কি গিয়ে দেখে এসছে যে বিমানটা ঠিকঠাক আছে কিনা? বোধহয় যায়নি। খবর নিয়ে দেখুন সে না যাওয়ার কারণটা কি। এবং এইগুলো এই ইডিওটিক এবং ক্যালাস ম্যাটারগুলো শুরু হয়েছে কিন্তু আদানির সময় থেকে। আদানি শুধু মাল কামাতে ব্যস্ত। তিনি যে আরো অত্যাধুনিক ইঞ্জিনিয়ারদের দিয়ে বা নানান কাণ্ড কারখানা করে করবেন একেবারেই তা না। লোকটা এমনি গ্যাজারি মার্কার লোক, সুতরাং তার ক্যালাসনেসের থেকে হতে পারে যদি আদানির হাতে এই বিমানবন্দর হয়ে থাকে। ফলে এই তিনটে পয়েন্টের জায়গা থেকে যেটা মূল জায়গা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে কানেক্টিভিটি। দেখুন একটা বিমান উঠতে গিয়ে এরকম বাঁকটা নেবে, সবসময় বাঁক নেবে। এই বাঁকের জায়গাটা কিন্তু কন্টিনিউয়াসলি এটিসি থেকে বলবে এবার যাও 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 ডান দিকে 80 ডিগ্রি ঘোরো, 80 ডিগ্রি ফেলা থাকে চঁ করে ঘুরে যাবে। সেই সময় এটা ডিসকানেক্ট হয়েছে, যার জন্য 600 ফুট ওপর থেকে দুম করে বিমানটা পড়েছে। এবং যদি এর থেকে উঁচুতে যেত কি হতো আমি জানি না, কিন্তু 600 ফুট অব্দি সে উঠতে পেরেছে। তারপরে বলছে যে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু খুব রহস্যময়, কারণ মার্সিডিজ বেঞ্জের ইঞ্জিন বন্ধ হয়ে গেছিল, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। যদি ইঞ্জিন বন্ধ হয়ে থাকে তাহলে এটিসি গিয়ে আগে দেখলো না কেন ইঞ্জিনের কন্ডিশন কি? একটা তো ট্রেনও ছাড়বার আগে তো রেলওয়ে কোম্পানি থেকে ইঞ্জিনিয়ার গিয়ে ইঞ্জিন ফিঞ্জিন চেক করে, এই ক্ষেত্রে সেগুলো হয়েছিল কি? ফলে সরকারের পক্ষ থেকে পরিষ্কার বলা যেতে পারে, আদানি তো পরের গল্প, সিভিল এভিয়েশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের ক্যালাসনেস থেকে কিন্তু কিছুতেই নিস্তার দেওয়া যাচ্ছে না। এয়ার ইন্ডিয়ার ত্রুটি থাকতে পারে, বিমানের ত্রুটি থাকতে পারে, কিন্তু হোয়াটস অ্যাবাউট দ্য সিভিল এভিয়েশন, তারা কি করছিল? এটা হচ্ছে গিয়ে আজকে মস্ত বড় প্রশ্ন। এবং এটা যে ধামাচাপা দেওয়া হবে তাতে কোনো সন্দেহই নেই, কারণ ধামাচাপা না দিলে ব্যাপারটা অনেক দূর অব্দি যাবে। এতগুলো লোকের মৃত্যু হলো। সুব্রমণিয়াম স্বামী একদম স্পেসিফিক বলছেন নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই 3 মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ তদন্ত তার মানে কি মোদি, অমিত শাহ, নাইডু এই 3 জন থাকলে তদন্ত নিরপেক্ষ হবে না? এই তদন্ত নিরপেক্ষ না হওয়ার কারণটা কি বলে মনে হচ্ছে? দেখুন দুটো ব্যাপার। আজকে যখন কাশ্মীরে যখন গুলিগোলা চললো, 26 জনে মারা গেল, তারপরে নাটকবাজি শুরু হলো এবং আমি এই করেছি, সে তিনি ড্রেস ফেস পরে দেখাতে শুরু করলেন যে এই সব আমার কৃতিত্ব, আমি সব পাকিস্তানে গিয়ে বম্বিং ফম্বিং। পরে দেখা গেল যে তার মধ্যে 70% ঢপবাজি করেছে। তো সুতরাং কৃতিত্ব নেওয়ার সময় তুমি নেবে, আর যখন মারা গেল আজকে মানে 26 জন তো এখানে মারা গিয়েছিল, আর এখানে মানে 2600 লোকের সম্পত্তি বলুন আর 246 জন না কত তো মারাই গেছে, প্লাস স্টুডেন্ট গুলো মারা গেছে, প্লাস ওই পাড়া প্রতিবেশী যাদের বিল্ডিং এর উপর পড়েছে, প্রায় 350 লোকের উপর মারা গেছে। তার দায়িত্বটা নেবে না নরেন্দ্র মোদী? তো এখন এই যে আর দেখুন কি কেলেঙ্কারি হয়েছে গুজরাটে, আহমেদাবাদে, একেবারে খোদ শহর, ক্রিম সিটি, দুজনেই সেখানে থাকে, দুজনের বাড়ি সেখানে। তো তারা দায়িত্ব নেবে না? এবং তারা যদি দায়িত্ব নেয় তারা কেস কামারিতে পড়বে। এবং তার থেকেও বড় কথা, সব থেকে রহস্যময়, প্রাক্তন মুখ্যমন্ত্রী যাকে নরেন্দ্র মোদী কোনো এক সময় মুখ্যমন্ত্রী করে আবার তাড়িয়ে দিয়েছিলেন, রূপানি, তিনি মারা গেছেন এই বিমানেই ছিলেন। আমরা তো জানি যে পাকিস্তানে একবার বিমান দুর্ঘটনাতে জিয়াউল হকের মৃত্যু হয়েছিল। লোকে তো পরে বলেছিল যে আমেরিকা প্লেনটা উড়িয়ে দিয়েছে, জিয়াউল হক বেশি ভারতের সঙ্গে পীড়িত করছিল বলে। এক্ষেত্রে কি বলবেন প্রবীরদা? না, আমি আপনাকে এক্ষেত্রে বলবো, এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী রূপানি, তার কাছে গুজরাটের জমি কেলেঙ্কারি 27,000 কোটি টাকার একটা তথ্য ছিল। এই 27,000 কোটি টাকার তথ্য, সেটাকে কি এইভাবেই শেষ করে দেওয়া হলো? আমি জানি না, তবে দিস ইজ টু আর্লি টু কমেন্ট। কিন্তু আমার ধারণা এই সিবিআই ফিবিআই দিয়ে তদন্ত করতে গেলে সবই তো অমিত শাহর হাতের ব্যাপার। আমাদের দেশে এর থেকে ভালো কিছু হবে না। কিন্তু নিরপেক্ষ তদন্তের কথাটা সুব্রমণিয়াম স্বামী যে বলেছেন, পারফেক্ট বলেছেন। এবং এটা যদি নিরপেক্ষ তদন্ত না হয় তাহলে রহস্যই থাকবে। তবে হ্যাঁ, বিহারের ভোটের আগে তিনি যেমন লাফাচ্ছিলেন, এটা তাকে অনেকটা পিছিয়ে দিয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমি দেখছিলাম স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বড় বিমান দুর্ঘটনা ঘটেছে 22টা আমাদের দেশে। ছোটখাটো অনেক ঘটেছে, কিন্তু 22টা বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। কোনোটার একটিরও তদন্তের ফলাফল আজও জানা যায়নি। এটা আপনাকে ইনফরমেশনের জন্য দিয়ে রাখলাম। হ্যাঁ, তো এটা তো আরো জানা যাবে না, এটা তো আরো জানা যাবে না। আজকে কলকাতায় কোনো বিমান দুর্ঘটনা হলে মমতাকে ছেড়ে কথা বলতো? ঠিক, যে তোমার লোকজনকে সব ঢুকিয়ে বসে রয়েছে এয়ারপোর্টে, ছেড়ে কথা বলতো? বলতো না। একটা রেল দুর্ঘটনা হলে মমতার উপর দোষ চাপাচ্ছে, তিনি মুখ্যমন্ত্রী, রেল চালান। ফলে নরেন্দ্র মোদী এইসব শেয়ানাগিরি খুব ভালো জানেন। এটা খুব বেদনার ব্যাপার প্রবীরদা যেটা বললেন, যে 22টির কেসে কোনোটাই সলভ হয়নি।
তো ফলে এটা এটা যে মারাত্মক ঘটনা, আমি তো পুরো আপনাকে বললাম যে কিভাবে বিমান ওঠে, কি বৃত্তান্ত। যারা যারা এই এপিসোড দেখেছেন তারা মতামত দিন যে এর বাইরে কিছু হতে পারে না। এর বাইরে কোনো চ্যানেল, ভারতবর্ষের কোনো চ্যানেল এত ডিটেল করেনি যেটা আজকে এনকে ডিজিটাল আমরা ডিটেল করেছি। এর বাইরে করতে পারে না, হতে পারে না। এটা আপনার এই অভিজ্ঞতা দর্শকদের সাথে শেয়ার করলেন, দর্শকরাও সমৃদ্ধ হলেন, আমি তো হলামই। এবার প্রসন্নদা একটু অন্য প্রসঙ্গে আসি। দুঃসংবাদের খবর চারিদিক আমার থেকে। একটা প্রশ্ন আছে, আমার প্রশ্ন আছে, বলুন। সেটা হচ্ছে একটা ছোট বিষয়কে, ছোট বিষয় না, বিরাট বড় বিষয়। এই বিষয়টাতে আপনাকে বলতে হবে। এবার নাও আই উইল আস্ক ইউ দ্য কোয়েশ্চেন। এরকম ধরনের একটা কেলেঙ্কারি যেটা গত পরশুদিন মহেশতলা হয়েছে। মহেশতলায় আমরা শুনেছি যে একটি ফলওয়ালা বসেছিল, তিনি ধর্মের সংখ্যালঘু, তার বোধহয় কেউ মারা গেছে, তিনি দেশের বাড়িতে গেছেন। আপনারা বলি যে মহেশতলা এবং ওই যাবৎ অঞ্চলটি মুসলিম বেল্ট, এবং তিনি যেখানে বসতেন, মানে সেই ফলওয়ালা, তার চারিদিকে তুলসী গাছ লাগানো হয়েছে। এবং ফলওয়ালা যখন ফিরে এসছে তখন কিছু লোক সেখানে এসে, এই বেটা জয় শ্রীরাম বল, তা না তো বসতে দেবো না। এই উৎপাতের পর বিরাট ঝামেলা হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো কি বলবেন এটা, এই ব্যাপারের পর এটা পুলিশের যে থানা, তার থেকে কয়েক হাত দূরে এই ঘটনাটা ঘটেছে। আমি পুলিশকে সবসময় দোষ দেব। স্থানীয় নেতা ফেতারা কি করছিলেন, কারা এসে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার জন্য চাপ দিল, এই প্রশ্ন উঠবে না আজকে? মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন বলছে যে প্রত্যেক কাউন্সিলর থেকে শুরু করে নেতা ফেতারা তোমরা রাস্তায় নেবো। এক বছর বাদে আজকে এই সময়টা নতুন গভর্নমেন্ট হয়ে গেছে, সেটা মমতা গভর্নমেন্ট না কার গভর্নমেন্টের পরের ব্যাপার। তো এই জায়গাটাতে কি করে হলো এরকম ধরনের একটা সিরিয়াস প্লেসে? প্রসন্নদা, আজকে আমি আর আমাদের এডিটর অনির্বাণ, আমরা দুজন গিয়েছিলাম মহেশতলা, যেখানে ঘটনাটা ঘটেছে। একদম সেই স্পটে গিয়েছিলাম, কিছু সাধারণ মানুষের সাথে কথা বলেছি। বেশিরভাগই দোকানপাট বন্ধ, খাঁখা করছে, 144 চলছে। ছোটোখাটো দু একটা পানের দোকান খোলা ছিল গুমটি মতন, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। যেটা জানা গেছে, আপনি যেটা বলছেন সেটা একেবারে সর্বৈব সত্য, যে যেইখানে মানে অকুস্থল আর কি, সেইখানে কয়েকজন মুসলিম ফলওয়ালা ফল বিক্রি করতেন। তারা ঈদের ছুটি উপলক্ষে দেশের বাড়ি গিয়েছিলেন, ফিরে এসে দেখছেন যে সেখানে কয়েকজন তুলসী মঞ্চ করে রেখেছে, এবং যারা করে রেখেছে তারা এসে সেই ফলওয়ালাকে বলছে, আগে জয় শ্রীরাম বল, তারপরে দোকান লাগাতে দেব। এবার আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি বর্ণনাটা একেবারে সঠিক বর্ণনা দিয়েছেন। সেখানে থানা থেকে কত বলবো 15 মিটার মতন দূরত্ব, মানে ঢিল ছুঁড়লে থানায় ঢিল পড়বে। হ্যাঁ, এইরকম একটা জায়গা থেকে মানে গন্ডগোলটা কি করে হলো? প্রথম কথা, এখানে প্রশাসনের গাফিলতি অস্বীকার করা যাচ্ছে না। প্রশাসনের নাকের ডগায় এরকম একটা তাণ্ডব ঘটিয়ে চলে গেল কয়েকজন, আর প্রশাসন কিছুই জানতে পারলো না। 15 মিটার দূরে সিসিটিভি কভারেজ নেই, এটা তো হতে পারে না। থানার 15 মিটার এদিক ওদিকে সিসিটিভি নেই, এটা যদি না থাকে তাহলে বলবো পুলিশ প্রশাসনের ব্যর্থতা। আপনি যে ব্যর্থতাটার দিকে ইঙ্গিত করছেন, সে ব্যর্থতাটা আরো বড় ব্যর্থতা। আমাদের যারা নেতা হয়ে গেছেন, মন্ত্রী হয়ে গেছেন, কাউন্সিলর হয়ে গেছেন বা সাংসদ হয়ে গেছেন, তারা লাল নীল বাতির গাড়িতে চাপেন, ঠান্ডা গাড়িতে চাপেন, তারা কিন্তু মানুষের সাথে মেলামেশাটা ভুলে গিয়েছেন। অর্থাৎ তৃণমূলের যেটা ইউএসপি ছিল, যে মানুষের সাথে নিবিড় যোগাযোগ, সেই নিবিড় যোগাযোগটা নেতারা আর করেন না। তারা এখন কর্মীদের চোখ দিয়ে দেখেন, কর্মীদের মুখ দিয়ে শোনেন, তারা নিজেরা পথে ঘাটে নামেন না। আজকে যেখানে ঘটনাটা ঘটেছে মহেশতলা, আপনি ঠিকই বলেছেন, সেখানে 70 নয়, প্রায় 80% মুসলমান এলাকা। সেই 80% মুসলমান অধ্যুষিত এলাকায় কয়েকজন এসে তুলসী মঞ্চ বসিয়ে দিয়ে গেল, এবং তুলসী মঞ্চ বসিয়ে দিয়ে সেই ফলের দোকানদারকে বলে গেল যে জয় শ্রীরাম বল, তা না হলে দোকান লাগাতে দেব না। তাহলে সেইখানকার নেতাদের বা সেখানকার যারা মানে কাউন্সিলর ইত্যাদি ইত্যাদি যারা পদাধিকারী তৃণমূলের, তারা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? তাদের কাছে ইনফরমেশনটা ছিল না? আসলে আমি আপনাকে বলছি, এই দীর্ঘ 13-14 বছর ক্ষমতায় থাকার পর কিছু নেতার গায়ে চর্বি জমেছে, একদম কোট আনকোট বলছি, চর্বি জমে গিয়েছে। এই চর্বিগুলো ছাড়ানোর সময়, যে আপনি দেখুন একটা লক্ষ্য করে, এই যে পঞ্চায়েত নির্বাচনের আগে আমি অভিষেকের নবজোয়ার যাত্রায় বেশ কিছুটা অংশগ্রহণ কভার করেছিলাম, আপনি জানেন এটা। ছেলেটা কি অসম্ভব পরিশ্রম করেছে দাদা। 41-42 ডিগ্রি টেম্পারেচার, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তা দিয়ে হাঁটছেন, আমি নিজের চোখে দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনিও দেখেছেন, আমিও দেখেছি, যে কিভাবে কিলোমিটারের পর কিলোমিটার পরিশ্রম করতে পারেন, হাঁটতে পারেন। আজও তিনি স্ট্রিট ফাইটার,
অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমে রাজনীতি করতে পারেন, আর এই কাউন্সিলররা যাদের গায়ে মোটা মোটা চর্বি জমেছে তারা নিজের ওয়ার্ডটা ঘুরে দেখতে পারেন না? তাদের এইটুকু ইন্টেলিজেন্স নেই যে এইখানে বিজেপির লোকজন RSS এর লোকজন এসে ঢুকছে? আপনি জানেন, হয়তো খবরটা পেয়ে গেছেন, হয়তো গতকাল সেখানে মানে মহেশতলা থেকে খানিক দূরে একজন বিজেপি নেতাকে পাওয়া গেছে বা RSS নেতাকে, নবীন চন্দ্র রায়। তিনি মানে এমন কিছু মশলা নিয়ে যাচ্ছিলেন মানে অনেক পরিমাণে, যা দিয়ে বোমা তৈরি হয়। কি করে সম্ভব এটা? যদি স্থানীয় তৃণমূল নেতারা সজাগ থাকতেন তাহলে কি এটা হতে পারতো? কখনো হতে পারতো না। স্থানীয় তৃণমূল নেতারা যেখানে যেখানে এই সাম্প্রদায়িক দাঙ্গাগুলো ঘটছে, আপনি শুধু RSS বিজেপির ঘাড়ে দোষ দিতে পারেন না, দোষটা তৃণমূলেরও। তাদের ইন্টেলিজেন্স ফেলিওর করছে, সেখানকার নেতারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন, তাই হচ্ছে। সেখানকার নেতারা যদি সজাগ থাকেন, বিজেপি বা RSS এর এত বড় শক্তি নেই, যে এত মানে তাদের সংগঠন নেই যে তারা তৃণমূলের চোখে ধুলো দিয়ে এইসব কাণ্ডটা ঘটাবে। এটা আমি একদম দায়িত্ব নিয়ে বললাম। না না, এটা তো বাস্তব, এবং এটা তো এবারকার ইস্যুই হিন্দু মুসলমান করা, তাছাড়া তো বিজেপি এখান থেকে জিততে পারে না। এবং আপনি একদম খাঁটি কথা বলেছেন যে এদের এত মানে তেল বেড়ে গেছে যে এরা ভাবছে যে হয়তো বৈতরণী পার করে দেবে মমতা ব্যানার্জি, আমাদের আর খেটে খুটে লাভ কি। তো ফলে এই যে একটা ক্যালাসনেস, এত বড় একটা ঘটনা একটা সংখ্যালঘু অঞ্চলে ঢুকে গিয়ে তারা জয় শ্রীরামের কারবার করছে, তাহলে বাংলার কোথায় কে ছড়িয়ে রয়েছে, কিভাবে ছড়িয়ে রয়েছে তার দায়িত্ব ইয়েরা নেবে না, তৃণমূল নেবে না? তাহলে শুধু টিভিতে বসবে আর বড় বড় লেকচার মারবে, এটা কি তাদের কাজ? প্রসূনদা, আমার মনে আছে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সভাটা কভার করেছিলাম, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন লোকসভা ভোটের আগে যে আপনারা কাউন্সিলর নির্বাচনে যেতেন, আপনারা বিধায়কের নির্বাচনে যেতেন, কিন্তু আপনার এলাকায় যখন সাংসদ নির্বাচিত হন তখন আপনার এলাকা হারে কি করে? তার মানে এই কাউন্সিলররা যতটা নিজেদের নির্বাচন জেতার জন্য যতটা বেশি সক্রিয়, ততটাই নিষ্ক্রিয় থাকে লোকসভা নির্বাচনে। এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত করেছিলেন। তার মানে পচনটা কিন্তু গ্রাসরুটেই ধরেছে, কাউন্সিলর লেভেল থেকে পচন শুরু হয়েছে। আমার তো মনে হয় যে এই আগামী কয়েকদিনের মধ্যে কয়েকটা পৌরসভার ভোট আছে, কয়েক মাসে, তারপরে মানে পুরো রাজ্যের পৌরসভার ভোট হবে। আমার তো মনে হয় পুরো খোল নলছেটাই বদলে দেওয়া উচিত। এই কাউন্সিলর লেভেলে যারা আছে, পঞ্চায়েত লেভেল আছে, সবগুলোকে একদম সরানো উচিত এবং শিক্ষা দেওয়া উচিত। তুমি পারফর্ম করতে পারোনি, তুমি সরে যাও। মানে পারফর্ম না করলেও তৃণমূল কংগ্রেসের একটা মানে মজার ব্যাপার কি জানেন তো, ধরুন কাউকে একটা ব্লকের সভাপতি করা হয়েছে, সেই তারপরে সেখানে অন্য একজন ব্লক সভাপতি এলেন। যখন অন্য একজন ব্লক সভাপতি এলেন, মানে আগের ব্লক সভাপতি ব্যর্থ বলেই নতুন ব্লক সভাপতি নিয়োগ করা হয়েছে। পুরনো ব্লক সভাপতি তিনি চলে গেলেন জেলা কমিটিতে। তাই একটা ব্যর্থ লোক যে ব্লক সভাপতি হিসাবে ব্যর্থ হয়েছে তাকে জেলা কমিটিতে নিয়ে নেওয়া হলো। আবার কেউ জেলা কমিটিতে থাকলে তাকে রাজ্য কমিটিতে নেওয়া হলো। অর্থাৎ তৃণমূলে নেতাদের খালি প্রমোশন হয়, নেতারা ক্রমশ নেতা হতে থাকেন আর কর্মীরা চিরকাল কর্মী হয়ে থাকেন। এই যে ডিসক্রিমিনেশনটা, এইটা তৃণমূল ভাঙতে পারছে না। এটা আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি। যারা এক শ্রেণীর মানে কর্মী আছে যারা মুখ বন্ধ করে মুখে রক্ত তুলে কাজ করেন, তারা কোনো কিচ্ছু পান না, চানও না, মিনিমাম সম্মানটুকু তাদের দেওয়া হয় না। আপনি নিজের এলাকাতেই দেখুন না তাকিয়ে, আপনি কেন, আমি দর্শকদেরও বলবো নিজের এলাকাতে তাকিয়ে দেখুন। কিছু লোক প্রাণপাত পরিশ্রম করছে বলে তৃণমূল আজকে ক্ষমতায় আছে, আর কিছু লোক আয়েসে আরামে চর্ব চেষ্য লেহ পেয়কে এবং দামি গাড়ি, দামি মানে বাড়িতে থেকে থেকে তাদের গায়ের চর্বি এতটাই মোটা হয়ে গিয়েছে তারা নড়তে চড়তে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেন কোনো নেতার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেন কি জনমত তৈরির জন্য না। মিডিয়া তো জনমত তৈরি করে, সোশ্যাল মিডিয়ার পোস্টে কোনো নেতা জনমত তৈরি করে না। তিনি কোন ফিতে কাটছেন, কোন মঞ্চে গিয়ে বক্তৃতা দিচ্ছেন, সঙ্গে একজন ফটোগ্রাফার নিয়ে যান, সে ফটো তুলছে আর তিনি ছবিগুলো ফেসবুকে ছাড়ছেন। এইটাকে এভাবে জনমত তৈরি হয়। আর যারা আমি তৃণমূল কংগ্রেসের হয়ে যাদেরকে পোস্ট করতে দেখি, তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নিজেদের টাকা খরচা করে ফোন রিচার্জ করে তারা পোস্ট করে যাচ্ছেন। তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, তাদেরকে দল চেনেও না, মানেও না, তাদের কথা শোনেও না। যাদেরকে দলের মানে মুখ্য জায়গায় বসানো হয়েছে তাদের কোনো অ্যাক্টিভিটি নেই। আরজিকর কাণ্ডে দেখেছেন লড়েছে কারা? সেই গ্রাসরুটের তৃণমূল কর্মীরা। একমাত্র কুণাল ঘোষ ছাড়া, আপনি অরূপ চক্রবর্তী, এই দুজন ছাড়া আর কাউকে ভোকাল হতে দেখা যায়নি।
কাউকে না। কেন না? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সামলাবে, তাদের বাড়ি বয়ে গেছে। এইটাই তো সমস্যা তৃণমূলের। তৃণমূলের এক শ্রেণীর নেতারা ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে বন্দুক রেখে তারা আজীবন বন্দুকটা চালিয়ে যাবে, কিন্তু সেই দিন তো শেষ হয়ে গিয়েছে। এখন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় শুধু উন্নয়ন দিয়ে ভোট হয় না দাদা, সংগঠন ছাড়া পশ্চিমবাংলায় ভোট হয় না। বলা হয় যে পশ্চিমবাংলায় ভোট হয় না, পশ্চিমবাংলায় ভোট করাতে হয়। তো ভোট করানোর লোকগুলোকে আপনি যদি দিনের পর দিন অবজ্ঞা করতে থাকেন, অবহেলা করতে থাকেন, তাদেরকে মিনিমাম সম্মানটুকু না দেন, তারা কতদিন মুখ বুজে পরিশ্রম করে যাবে বলুন তো? একদম 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 পাক্কা সঠিক বলেছেন, আমি একদম আপনার সঙ্গে 100% সহমত। তাহলে দেখা যাচ্ছে দ্য ক্যালাসনেস অফ ডিজিসিএ অ্যান্ড এটিসি, একটা বিমান দুর্ঘটনা ঘটলো এবং তার পেছনে ষড়যন্ত্র কিনা পরে দেখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যালাসনেস অফ তৃণমূল লিডার্স, মানে এই ধরনের নানান লিডার্স, এরকম ধরনের মহেশতলা ঘটনাটা ঘটে গেল। এবার দেখতে হবে যে তৃণমূলের ভেতরে আরএসএস পন্থী কে বসে এই 12টা বাজান, এটাও তো দেখবার ব্যাপার আছে। একদমই তাই, কি বলেন? একদম তাই। এটা নিয়ে ইভালুয়েশন করার সময় হয়ে গিয়েছে। আমরা জানি না এই অনুষ্ঠান তৃণমূল নেতাদের কাছে পৌঁছবে কিনা, পৌঁছলেও তারা দেখবেন কিনা আমরা জানি না, কিন্তু আমাদের কাজ, আমার বা প্রসূনগুপ্তর কাজ হচ্ছে মানে হুইসেল দেওয়া। আমরা কিন্তু অ্যালার্মিং হুইসেলটা বারবার দিয়ে যাচ্ছি। যদি তারা শুনলো ভালো, না শুনলো আরো ভালো। প্রসূনদা, আজকের অনুষ্ঠান শেষ করব, আপনি দর্শকদের কিছু বলতে চাইলে বলে একটু শেষ করে দিন। না, আমার আর বলার কিছু নেই। আমি শুধু এই বিমান দুর্ঘটনা এবং মহেশতলা দুটো অনেকটাই একই রকম ঘটনা, কিন্তু পরিবেশ পরিস্থিতিটা আলাদা, এই দুটোরই তদন্ত চাই, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, দেখা হবে আজ বিকেল 5টায় প্রবীর প্লাস অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন।